সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। লক্ষ্মীপুরে ঘরে আগুন দিয়ে 7 বছরের শিশু হত্যা, ময়মনসিংহের ভালুকায় মব তৈরি করে হিন্দু যুবককে পুড়িয়ে মারা, উদীচী ছায়ানট পত্রিকা অফিসে অগ্নিসংযোগ, সংকটে বাংলাদেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। দলটির নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন, চাইলাম ডেমোক্রেসি, কেন তা হবে মবক্রেসি। এদিকে জামাত ইসলামের আমির হাদি হত্যা প্রসঙ্গে বলেছেন, বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা হত্যা করা যায় না। সাম্প্রতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয়, ডেমোক্রেসি বনাম মবক্রেসি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফারজানা শারমিন পুতুল, সদস্য মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল বিএনপি, এবং সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারা ওই আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। হাদির খুনের বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। রাজনৈতিক কারণে হত্যার ধারণা ডিবির, মূল অভিযুক্তদের অবস্থান অজানা। ব্যাংকে শত কোটি টাকা লেনদেন সংশ্লিষ্টদের। বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, ভোটারের আস্থা তৈরিতে যৌথ অভিযানের নির্দেশনা ইসির। নির্বাচন বিঘ্নিত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার। এবং হেলিকপ্টারে গ্রামের বাড়িতে সুদানে শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ, সামরিক মর্যাদা দাফন। ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। দর্শক, দেশে নানা ধরনের অরাজকতা, অস্থিরতা, এসবের মধ্যে সামনে নির্বাচন, সব মিলিয়ে গণতন্ত্রের পথে যখন বাংলাদেশ, তখন মবক্রেসির একটা বিষয় উঠে আসছে। রাজনৈতিক দলের নেতারা এসব বিষয়কে উড়িয়ে দিচ্ছে না, সামনে নির্বাচন সংশয় বা সংকট নিয়ে। আর এইসব বিষয় নিয়ে আজকের অতিথিদের সাথে প্রশ্ন করব, কথা বলব। প্রথমে আমি যাব বিএনপির যিনি আছেন ফারজানা শারমিন পুতুল। আপনার কাছে প্রশ্ন যে, তারেক রহমান আজকে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন যে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ। এই ষড়যন্ত্রের পেছনের মূল উদ্দেশ্য আসলে কি বা কারা করছে, আপনি কি মনে করেন? কারা করছে এটা তো আসলে ইন্টেলিজেন্স রিপোর্টে থাকা উচিত, বা থাকবে বলে আমরা আশা করি, কারণ কারা করছে এটা আইডেন্টিফাই করাটা খুব জরুরি। ধন্যবাদ আপনাকে এবং সময় টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে। বিষয়টা হচ্ছে যে একটি মহল বরাবরই চেয়েছে যে বাংলাদেশে অস্থিরতা বিরাজ করুক। সেই মহলের হয়তো কিছু চেহারা পরিবর্তন হয়েছে, হয়তো এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে, কিন্তু ওই যে বাংলাদেশ অস্থির থাকলে লাভবান হবে যারা, তারাই চাইছে যে বাংলাদেশটাকে অস্থিরতা একটা যেন বিরাজ করে এবং এটা কন্টিনিউয়াস বেসিসে যেন বিরাজ করে। এই জন্য তারা শুরু থেকেই নির্বাচনটাকে প্রতিহত করতে চাইছে এবং চেয়েছে। এবং এখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কারা চেয়েছে, এটা অন দ্য ফেস অফ ইট সবার সামনে এই জিনিসগুলো আছে। বিভিন্ন বক্তব্য থেকে শুরু করে, সভা সেমিনার থেকে শুরু করে, আমরা বারংবার একেবারে শুরু থেকে, শুধু এরকম না যে 5ই আগস্টের পরে তা না, আমরা 2008 সালের পর থেকে আমাদের একটি দাবি ছিল যে একটি গ্রহণযোগ্য নির্বাচন, একটি গণতান্ত্রিক পথের যাত্রার জন্য আমাদের একটি নির্বাচন দরকার, যে নির্বাচনটাকে বারবার প্রতিহত করা হয়েছে। এবং 2018 সালের পর থেকে তো এটা কবররচিত হয়ে গেছিল পুরো ইলেকট্রাল সিস্টেমটাকে। তো সেই জায়গা থেকে এই নির্বাচন চাইছি, এটাকে নিয়েও অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে। এবং একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখা উচিত যে একটি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কিন্তু এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যখন আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে যখন আমরা দেখছি যে এমন একটা সিস্টেম উদ্ভব করা হয়েছিল, প্ল্যান্টেড করা হয়েছিল, এক্সিকিউট করা হয়েছিল, যেটার কারণে 17 বছরে দেশকে ধ্বংস করা হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ধ্বংসাবশেষ থেকে আমাদের দেশকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে যাওয়া, তারপর এটাকে উন্নত দিকে নিয়ে যাওয়া। তো এই ধ্বংসাবশেষ থেকে স্টেবল কন্ডিশনে নিয়ে যাওয়ার
প্রাইম যে স্টেপ, প্রধান যে স্টেপটা, সেটা হচ্ছে যে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনার সমস্ত স্ট্রাকচারগুলো, একটা কান্ট্রি যতগুলো ইনস্টিটিউশন থাকে, ইনফ্রাস্ট্রাকচার থাকে, যত ধরনের পলিসি থাকে, পলিসি মেকিং স্ট্রাকচারগুলো থাকে, সবগুলোতে কিন্তু ধ্বংস। তাহলে আপনি যে এগোবেন, এই দেশটা নিয়ে কিভাবে এগোবেন? তো ষড়যন্ত্র, আমরা বারংবার বলেছি, নির্বাচন যত দূরে হবে, যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বেশি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। এবং গ্র্যাজুয়ালি কিন্তু সেটা সত্যতা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? এখন যখন একটা পর্যায়ে নির্বাচনী হাওয়া সব জায়গায় বওয়া শুরু করেছে, তফসিল ঘোষণা হয়ে গেছে, দলগুলো, ক্যান্ডিডেটসগুলো যখন নির্বাচনে মাঠে প্রচারণা শুরু করেছে, তখন আমার ভাই হাদির মতো একজন তরুণ যুবককে গুলি করে হত্যা করা হলো। এটাকে আমি প্রমাণ সাপেক্ষে কি হবে না হবে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বা এটাকে আমি রাজনৈতিক, এটা পলিটিক্যাল কিলিং আমি এটাকে বলবো। যে রাজনীতিতে একটা মানুষকে কিন্তু তারা বিসর্জন দিয়ে দিল, যে এটাকে বেনিফিট কিভাবে করা যায়। তাহলে এই হাদি মারা গেলে বাংলাদেশে কারা বেনিফিটেড হতে পারে? হাদি ইজ নট আ পার্সন, হাদি হচ্ছে একটা সিম্বল, লক্ষ লক্ষ কোটি কোটি জনতার সিম্বল যারা গণতন্ত্রকামী। হাদি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সে কিন্তু ঢাকা ৮ থেকে সে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছিল নিজেকে। তার মানে সেই গণতন্ত্রের পথের কিন্তু পথিক ছিলেন। তাকে হত্যা করে সরিয়ে দিলে কাদের লাভ হবে? তাকে হত্যা করে সরিয়ে দিলে কিভাবে দেশটাকে আনরেস্ট করা যাবে? এই আনরেস্ট কন্ডিশনকে পুঁজি করে কি করে দেশে আবার একটা এলোমেলো কন্ডিশন তৈরি করা যায়? না, এইটা বিষয়টা কি যাদের মোটিভ। আপনি বলতে চাচ্ছেন কি যে আসলে প্রার্থীদেরকে আসলে হুমকির মধ্যে ফেলে বা হাদির মতো প্রার্থীদেরকে হত্যা করে নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা বা ষড়যন্ত্র হচ্ছে, মানে এটা আসলে কারা করছে? এটা কারা করছে বা এটা তো আপনি আমি এখানে বসে বলতে পারবো না। এটা কারা করছে এটা বের করার দায়িত্ব হচ্ছে সরকারের। প্রথম কথা হচ্ছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করা, যে মেনে ভোটাররা যেন মনে করে যে না, পরিস্থিতি তো আনস্টেবল। অনেকে যেন মনে করে যে না, ঠিক আছে, এই পর্যায়ে নির্বাচন হওয়া ঠিক না, হওয়া সম্ভব না। এই জিনিসগুলোকে, তারপরে সব থেকে বড় বিষয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছর পরে তিনি আগামী ২৫ তারিখে দেশে ফিরবেন। আমরা জানি যে তার কিন্তু জীবনের সংখ্যা যেটা, এটা হাইয়েস্ট লেভেলের থাকে সবসময়ের জন্য, আছে সেটা। জি। এবং এই যে তার যে দেশে আসা, এই দেশে আসার পরিবেশটাকে নষ্ট করার জন্য যেন তিনি না আসেন। কারণ তারেক রহমান দেশে আসে মানে কিন্তু এটা এটা একজন দলের তারেক রহমান হিসেবে তিনি দেশে আসবেন আমি না, এই প্রসঙ্গে আসবো, দেশের একজন প্রতিনিধি হিসেবে কিন্তু আপা, আমি তিনি এই দেশে প্রসঙ্গে আসবেন। আসবো। Sure. সামান্তের সামনের কাছে প্রশ্নটা করবো, সেটা হচ্ছে ২৪-এর অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন আসলে আপনারা দেখেছিলেন বা যে স্বপ্ন নিয়ে আপনার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে, জনতার সঙ্গে, তো এই ধরনের যে সহিংসতা হচ্ছে বাংলাদেশে, নানা রকমের সহিংসতা, এটা আসলে কি সেই স্বপ্নকে ম্লান করে দিচ্ছে না? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সময় টিভির সকল দর্শক, কলাকুশলী যারা এখন দেখছেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। সেই সাথে আমার সহ আলোচক পুতুল আপাকেও আমার সালাম ও শুভেচ্ছা। জি। আসলে গণ অভ্যুত্থানের কিছু মানে যখনই আসলে পিপল মাঠে নেমে আসে, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমরা এই জিনিসগুলোর কারণে আমরা মাঠে নামছি। সো নোওয়্যার ইন দ্য আপরাইজিং it was told that we need an election only. Nowhere in the uprising. ৩৬ দিন বলেন, আপনি ১৫ দিন বলেন, আপনি যেই টাইম ফ্রেমটাই ধরেন না কেন, নির্বাচনের জন্যই শুধুমাত্র মানুষ নামছে এমন কোনো বার্তা দেশের সাধারণ জনতা যারা নেমে এসেছে তাদের কথাটাই কিন্তু প্রায়োরিটি। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে, গ্রাফিতে আঁকা হয়েছে, পরিষ্কার বাংলায় বলা হয়েছে কি কি দরকার। রাষ্ট্রের সংস্কার চাই, রাষ্ট্র মেরামতের কাজ চলছে ইত্যাদি কিন্তু লেখা হয়েছে। এবং এটা শুধু ২০২৪ সালের ঘটনা নয়, এটা ২০১৯ সালে ১৮ সালে যে নিরাপদ সড়ক আন্দোলন, সে সময়কার থেকে এটা কিন্তু দাবি। এখন বাংলাদেশের তরুণ যারা ছাত্র জনতা যারা নেমেছেন, তারা যখন নেমেছেন এবং জীবন দেওয়া পর্যন্ত তাদের ধৈর্য, তাদের যে মানে ত্যাগ, সেটার জন্য প্রস্তুত ছিলেন, অনেকে ত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছে, এটার পরে কিন্তু একটা আপনার স্কোপ অফ ওয়ার্ক থাকে। এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এটা কিভাবে আসছে, মানে এই পর্যন্ত আমরা কিভাবে এসে ঠেকলাম, এমনটা হওয়ার কথা ছিল না, এটা আমরা বলতেই পারি। কিন্তু এটা বলার সাথে সাথে আমাদের উপর দায় বর্তায়, কেন এমনটা হলো, কিভাবে আমরা এই পর্যায়ে এসে পৌঁছালাম, এটার ব্যাপারে অ্যানালাইসিস করা। আমি যেটা দেখি, আমাদের পলিটিশিয়ানরা, আমাদের যে মিডিয়া ব্যক্তিত্বরা
অ্যানালাইসিস মানে পূর্বতন অ্যানালাইসিস একটু কম করেন, কন্টেম্পোরারি অ্যানালাইসিস বেশি করেন। আমরা এ পর্যন্ত আসার পিছনে বা এই অবস্থায় উপনীত হওয়ার পেছনে অনেকগুলো বিষয় কিন্তু দায়ী। সেখানে মূলত আমি যেটাকে দায়ী করব, একটা আলাপ উঠেছিল রাজনৈতিক দলগুলোর সংস্কার। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো এটার ব্যাপারে বেশ অফেন্ডেড হয়েছিলেন তৎকালীন সময়ে, যদি আপনার মনে থেকে থাকে। জি। রাজনৈতিক দলগুলো তার সংস্কার করতে রাজি হয়নি, এবং এর আগেও যখন ১-১১ সময় ছিল তখন কিন্তু রাজনৈতিক দলগুলো বলেছিল যে তারা নিজেদের সংস্কার করবে। আওয়ামী লীগ তার সংস্কার করেনি, ফলত সে বিদায় নিয়েছে। বিএনপির কাছে একটা সুযোগ আছে, ছিল, এবং এটা আরও কিছুদিন থাকবে যে রিফর্ম করার, নিজের দলের ভিতরে সংস্কার করার, এবং সেই সাথে এটা একটা মেসেজ দেওয়া যে আপকামিং পলিটিক্যাল পার্টিগুলো কেমন হতে পারে। এবং সেই সাথে ঐক্যমত্য কমিশনে আমরা যেই ধরনের পরিস্থিতি দেখেছি, ঐক্যমত্য কমিশন ছিল বাংলাদেশের আপনি রিফর্ম কি করবেন সেটার এজেন্ডা, এবং প্রথমেই প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন বড় প্যাকেজ নিলে এতদিন, ছোট প্যাকেজ নিলে এতদিন। এটা কোনো বস্তুগত বিষয় নয়, এটা একটা গুণগত বিষয় ছিল। ওই মন্তব্যের মধ্য দিয়ে আসলে সংস্কারের যে গুণগত আকাঙ্ক্ষা সেটাকে বস্তুগত জায়গায় এনে ফেলা হয়েছে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, অভ্যুত্থানের ৭২ ঘন্টার মধ্যে যখন পুরো দেশটা শুধু নির্বাচনের আলাপের মধ্যে ঢুকে যায়, তখন আসলে সকলের মধ্যে একটা তাড়া শুরু হয়। স্বভাবতই সবাই ধরে নিয়েছে নির্বাচনটা এখন মুখ্য। নির্বাচনের সাথে দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থের সম্পর্ক থাকে, সংস্কারের সাথে সেটা থাকে না। সংস্কারের সাথে শুধুমাত্র দেশের স্বার্থই জড়িত থাকা উচিত, অন্য কোনো স্বার্থ বিবেচনা করে সংস্কার হয় না। সো আমরা যেটা দেখেছি ঐকমত্য কমিশনে, সরি আমি একটু লম্বা করছি, আপনি আরেকটু সময় নেন। সো আমার কাছে মনে হয় যে এই যে এই পর্যন্ত আসার পেছনে অনেকগুলো জিনিস দায়ী। যদি আমরা আমাদের পুলিশ এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা এবং নানান ধরনের তদন্ত সংস্থা কেমন হবে সেটার ব্যাপারে ঐকমত্য কমিশনে আলাপ করতে পারতাম, যদি আমরা আমাদের দেশের প্রশাসন কেমনভাবে চলবে, কিভাবে আমরা একজন ডিসিকে শুধুমাত্র তার প্রফেশনালিজম মেনটেন করেই সে নিজের চাকরি বাঁচাতে পারবে, এ ব্যাপারে যদি ঐক্যমত্যে আসতে পারতাম, যদি আমরা পুলিশের নিয়োগ পুরোপুরি ফেয়ারলি কিভাবে হবে এবং সকল দল কিভাবে এইটার ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, এই মর্মে যদি কথা দিত, যদিও কথা দেওয়াটাই শেষ নয়, এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার আছে, কিন্তু আমরা কথা দেওয়াটা মাত্রও পাইনি। একটা যে মিনিমাম জায়গা থেকে একটা কার্টেসি কথা দেওয়া, সেটুকু পর্যন্ত আমরা আদায় করতে পারিনি। এবং সেই সাথে একটা ঘোষণাপত্র এসেছে। এই ঘোষণাপত্র, এটা একটা দলীয় ঘোষণাপত্র হয়েছে, এবং এই ঘোষণাপত্র কোনোভাবেই আমাদের দেশের এই আপরাইজিং ২৪-এর গণঅভ্যুত্থানের মর্যাদা রক্ষা করে না। পরবর্তীতে জুলাই সনদে আপনি কিছু পাওয়ার স্টেকের ভাগাভাগি হয়েছে, ধরেন দলগুলোর মধ্যে কে কতটুকু পাওয়ার এক্সারসাইজ করতে পারবে পরবর্তী ইলেকশনের পরে, এটাই ধরেন হয়েছে। তারপরও এই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য আদেশটা দেওয়া হলো কোশ্চেনেবল একটা প্রেসিডেন্টকে দিয়ে, এবং এই পরিক্রমায় কিন্তু আমরা আজকে এখানে এসে উপনীত হয়েছি। যেদিন ছাত্র উপদেষ্টা ২ জন পদত্যাগ করলেন, তফসিল হলো, সাথে সাথে হাদির মৃত্যু ঘটল। সো আমি এগুলাকে পুরোপুরি একেবারে বিচ্ছিন্ন ঘটনা, যেটা নির্বাচন কমিশনের আপত্তিকর মন্তব্যের পরেও আমরা কিন্তু নির্বাচন কমিশনকে কোনোভাবে জবাবদিহিতার আওতায় আনতে পারছি না। এই ধরনের নির্বাচন কমিশন যদি ওয়ার্কের মধ্যে থাকে, এটা আমাদের সকলের জন্য কনসার্নিং যে সামনের নির্বাচনটা কেমন হবে। সো আপনি যেটা বলছেন অধরা, আমি যেমন এটা এক্সপ্লেইন করছি, এবং আমার জায়গা থেকে আমি মনে করি যে এটা এক্সপ্লেইন করার সাথে সাথে কন্টেমপ্লেশনের সাথে সাথে অবশ্যই ফরওয়ার্ড লুকিং প্ল্যানিং থাকতে হবে। সো লাস্ট কথাটা এটাই যে আমাদের অবশ্যই উই নিড এন ইলেকশন, বাট নট এ ফার্স্ট ইলেকশন, মানে যেই ইলেকশনটা আসলে কাজে লাগবে না পরবর্তীতে। তো আমরা এমন একটা ইলেকশন চাই যে ইলেকশনের মধ্য দিয়ে আসলে যেই প্রাণগুলো ঝরেছে আর যেই আপা যেগুলো বললেন যে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রিফর্ম, সেগুলো যাতে আমরা করতে পারি। এতে করে কি আপনি তো একজন প্রার্থী নির্বাচন করছেন, না, আমি নির্বাচন আচ্ছা করছেন না, কিন্তু আমার ঘটনা হচ্ছে যে যদি আপনি নির্বাচনের কথা বলছেন, নির্বাচন চান যে কারণে, কিন্তু যে অস্থিরতা তৈরি হচ্ছে সেই নির্বাচন কি প্রত্যাশিতভাবে হবে? আমি যেটা বললাম যে আমার আগের কথার সূত্র ধরে যৌক্তিকভাবে যদি দেখি, আমাকে দেখতে হবে যে আমি কি মনে করি, দলগতভাবে আমার প্রত্যাশা কি, আমার পার্সোনাল প্রত্যাশা কি, এটার উপর ডিপেন্ড করে নির্বাচনকে দেখার কোনো সুযোগ নেই। আপনার যৌক্তিকভাবে এই
প্রতিষ্ঠানগুলো কমপ্লিটলি ইনক্যাপেবল, ইনকম্পিটেন্ট টু রান দ্য ইলেকশন, এবং এবং ফর দ্যাট যে এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ইলেকশন, আপনার 3টা কিন্তু অবৈধ ইলেকশন গেছে। সো আপনার কিন্তু পাবলিককে তার যে ডেমোক্রেটিক রাইটস এইটার এক্সারসাইজ করতে না পারার ট্রমা থেকে আপনাকে উদ্ধার করতে হবে। যদি এই ইলেকশনও ওইটার মতো হয়, আপনি একটা বড় হতাশার দিকে জাতিকে নিয়ে যাচ্ছেন। সো আমার কাছে, আমি যেটা বারবার এমফাসাইজ করার চেষ্টা করছি, আমি জানি না এটা আগামী 2 মাস আসলে কতটুকু সম্ভব, কিন্তু আমাদেরকে মানে ফেব্রুয়ারির ইলেকশনটা তো মাস্ট, যদি আগে হতো আমাদের জন্য ভালো হতো, কিন্তু ফেব্রুয়ারি ইলেকশন হতেই হবে। এবং সেই সাথে রিফর্ম ছাড়া যদি আপনি ইলেকশনকে আসলে ইমাজিন করতে থাকেন এবং এই ধরনের প্রতিষ্ঠান, ইনকম্পিটেটেড ব্যক্তি দিয়ে যদি আপনি ইলেকশন রান করাতে চান, এবং আমাদের রিটার্নিং অফিসার কারা হচ্ছে, এবং এখানে স্কুল কলেজের এই কমিটিগুলো যারা রিটার্নিং অফিসার হয়, তারা আপনারা জানেন যে স্কুল কলেজের নানান লেভেলের শিক্ষকরা হন। সেই জায়গা থেকে কিন্তু এটা খুবই কোশ্চেনেবল যে কিভাবে এনারা এই কমিটিগুলো হয়েছে, এবং পুরো দেশে একটা মানে এমন ধরনের প্রশাসনিক দখলদারিত্ব চলেছে দুইটা দলের মধ্যে, এইটা কিন্তু আমাদের জন্য খুবই কনসার্নিং। আমি দেখতে পাচ্ছি না ভালো ইলেকশন, কিন্তু আমি জানি যে ইলেকশনটা প্রয়োজন, এটা এখন বাস্তবতা। জি, ধন্যবাদ আপনাকে। পুতুল আপু, আপনার কাছে প্রশ্নটা করছি, আপনি যেটা বলছিলেন সবশেষ যে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এই প্রশ্ন উত্তরটা আপনি দিবেন, তার আগে আমাকে একটু বলবেন যেটা আমাদের আসলে মূল বিষয় আজকে, গণতন্ত্র বনাম মবক্রেসি বা ডেমোক্রেসি বনাম মবক্রেসি। সালাউদ্দিন আহমেদ আজকে এই বক্তব্যটা দিয়েছেন যে চেয়েছিলাম গণতন্ত্র, কিন্তু কেন হবে মবক্রেসি আর কি বিষয়টা। তা আপনার কাছে কি মনে হয় যে গণতন্ত্র ফিরতে গেলে আসলে কি প্রয়োজন, আর মবক্রেসি কি এই বিষয়টা গণতন্ত্র উত্তরণের পথে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা? সাম্প্রতিক সময় বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, খুব মর্মান্তিক ঘটনা আমরা দেখেছি। এই সবগুলোর সাথে কানেক্টেড একটি বিষয় আছে। সামান্তা খুব সুন্দর করে বলেছে যে জবাবদিহিতার আওতায় আনা। জবাবদিহিতার আওতায় আমরা কার কাছে আনবো, কাকে নিয়ে আসবো, দিস আ ভাইটাল কোয়েশ্চেন। সামান্তা বলেছে যে নির্বাচনটা আগে হলে আরো ভালো হতো, ফেব্রুয়ারিতে হওয়া ইজ আ মাস্ট। এই যে এই কথাগুলোর প্রয়োজনীয়তাটা এখন কেন আসছে, এই কারণেই আসছে। এই যে আপনি মবক্রেসি বলছেন, ডেমোক্রেসি বলছেন, আপনি দেখুন যে আমরা তো ধ্বংসাবশেষ থেকে উঠতে চাচ্ছি, কিন্তু 5 তারিখের পর থেকে সামান্তাদের মতো সব থেকে বড় ফোর্স বাংলাদেশের, এনার্জেটিক ফোর্স, সামান্তাদের মতো এরকম অসংখ্য ফোর্সকে খুব পরিকল্পিতভাবে স্প্লিট করা হয়েছে। এই পরিকল্পিতভাবে স্প্লিটটা এই কারণে করা হয়েছে যেন আবার জুলাইয়ের মতো কোনো একটি অভ্যুত্থান না ওঠে। দিস ইজ ভেরি মাচ ট্রু যে জুলাই গণ অভ্যুত্থানে কেউ পথে নামেনি, ঘর থেকে বের হয়নি এটা বলে যে আমাকে একটি নির্বাচন দাও। কেউ মাঠে নামেনি। কেন নেমেছে? আমার সন্তানের উপর গুলি চলেছে, আমার বাবার উপর গুলি চলেছে, আমার সন্তান পঙ্গু হয়ে গেছে, আমার ভাই 10 বছর ধরে গুম হয়ে আছে, আমার বাবাকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে নিয়ে গিয়েছে, আমি কান্নাকাটি করেছি, বাবা তুমি কান্দো কেন? সে কারণে কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে। সেগুলো কেন হয়েছিল? হয়েছিল বিকজ বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি ছিল না, জবাব দিয়েছিল না, যাদের কাছে জবাব চাওয়া যায়। কারণ যারা বসেছিলেন, যে স্ট্রাকচারে বসেছিলেন, দ্যাট স্ট্রাকচার ওয়াজ ড্যামেজড বাই দ্যামসেলফ। কি কারণে? যে ওই ড্যামেজটাই তারা করতে চেয়েছে যেন জনগণ কোনোখানে না আসতে পারে। সো মাই কনসার্ন ইজ রাইট নাও, আমরা যে এই জিনিসগুলো 5ই আগস্টের পর থেকে শুরু করে আজকে 1.5 বছর কেটে গেছে, যেই রিফর্ম কমিশন থেকে শুরু করে আমাদের অন্তর্নিহিত যে তাৎপর্যটা ছিল জুলাই অভ্যুত্থানের, আমাদের ইমোশন যেখানে ছিল, আমাদের কাজ করার জায়গাটা যেখানে ছিল, বহু কিছু, এখানে আজকে কোনো কিছু কি বাস্তবে হয়েছে? কোনো কিছু বাস্তবে হয়নি। এই না হওয়ার কারণটা হচ্ছে যে উই ডু নট হ্যাভ দ্যাট স্ট্রাকচার। নির্বাচনটা হচ্ছে যে এমন একটা, এখানে আমাকে ক্ষমতায় যেতেই হবে, দিস ইজ নট দ্যাট থিং। এটা হচ্ছে দেশকে গণতন্ত্রের পথে নিতেই হবে। এখানে এমন হতে পারে একটা নির্বাচনের পর জাতীয় সরকার গঠিত হতে পারে, যেটা আমরা বারংবার বলেছি সকল দলকে নিয়ে আমরা জাতীয় সরকার, কারণ আপনাকে এই যে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এই যে ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে কি করছে না দেখার বিষয়টা, এই যে আমার মব ক্রিয়েট হচ্ছে, এই মবকে থামানো, কারা করবে এই কাজগুলো? ইউ ডু নট হ্যাভ এনি স্ট্রাকচার। সো এইগুলোকে দমানোর জন্য উই নিড স্ট্রাকচার। আপনাকে মানেন বা না মানেন, দিস ইজ দ্য আলটিমেট রিয়েলিটি যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো স্ট্রাকচারকে আপনি কার্যকর করতে পারবেন না। যারা আগে দেশ চালিয়ে এসেছেন তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন। যে আজকে প্রশাসনে আপনি গিয়ে দেখেন, ইজ ভেরি মাচ কারেক্ট,
প্রশাসন কিন্তু কথা শোনানো যায় না। প্রশাসন বসে আছে যে কোন সরকার আসবে আমরা তার মতো করে কাজ করব, এরকম কিন্তু একটা টেন্ডেন্সি প্রশাসনের ভেতরে ছিল। এখন কি হয়েছে আমি জানি না, ভবিষ্যতে কি হবে আমি জানি না। আমার কথা হচ্ছে যে আপনি যখন রান করাতে হবে, আপনাকে একটা স্ট্রাকচারের ভিতর থেকে রান করাতে হবে। আজকে রিফর্ম নিয়ে যত তর্জন গর্জন চললো, আপনি আলটিমেট রেজাল্ট দেখান তো আমাকে। জিরো। আমাদের সামনে কি আছে রিফর্মের? কোন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এটার আউটপুট এইটা, কোনো কিছু নেই কিন্তু। সো এই যে সময়টা নষ্ট হলো, কেন এই সময়টা আমরা নষ্ট করলাম? আমাদের গণ অভ্যুত্থান যেটা হয়েছে, জুলাই অভ্যুত্থান যেটা হয়েছে, ৩৬ দিনে যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে বিগত ১৭ বছরের পুঞ্জীভূত যন্ত্রণা, নিপীড়ন, নির্যাতনের বহিঃপ্রকাশ হয়ে শেষে আমাদের সন্তানরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে আমাদের জন্য আমরা সবাই মিলে একটি দেশ নিয়ে এসেছি যেখান থেকে মাফিয়াতন্ত্রকে আমরা বিদায় করেছি। কিন্তু এই মাফিয়াতন্ত্র বিদায় হওয়ার সাথে সাথে সব নোংরাগুলো চলে যায়নি, সব অনিয়মগুলো চলে যায়নি, দেশের সমস্ত স্ট্রাকচার দাঁড়িয়ে যায়নি। আপনাকে তো দাঁড় করাতে হবে। তো দাঁড় করানোর জন্য আমরা এলোমেলো কাজ করলে তো হবে না, আমাদেরকে সম্মিলিতভাবে প্রচেষ্টা নিয়ে কাজ করতে হবে। আমাদের যে ইমোশনটা ছিল, গুলির মুখে দাঁড়ানোর জন্য যে ইমোশনটা ছিল, গুলির মুখে দাঁড়ানোর ইমোশন একটা, এবং একটি রাষ্ট্র চালানোর কিন্তু ইমোশন আলাদা, আপনাকে এটা মানতেই হবে। তো আমাদের কথা হচ্ছে যে নির্বাচন হতে হবে। নির্বাচন হওয়াটা মানেই হচ্ছে যে আমি জুলাই অভ্যুত্থানের মেইন আমাদের চাওয়াটা কি ছিল? এক, আমাদের প্রতি অন্যায় হয়েছে, বিচার করো। এটাই তো, জি। অন্যায় হয়েছে বিচার করো। তো অন্যায়ের বিচার কারা করবে? অন্যায়কে অ্যাড্রেস করতে হবে, বিচার করতে হবে। বিচার একদিনে শেষ হবে? হবে না। অন্যায়ের বিচার কি ইমিডিয়েটলি করা গেছে? জল করেছে চোখের সামনে সমস্ত ধরনের এভিডেন্সেসগুলো। গুলি করছে, মারছে। কয়টা রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, কয়টা গণহত্যা মামলা হয়েছে, কয়টা খুনের মামলা হয়েছে? এক শেখ হাসিনা ছাড়া কার মামলা হয়েছে? অনেক মানুষ তো ছিল এখানে। জি আপা, আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা বলছিলেন, আপনিও বলছিলেন, অভিযোগ করছিলেন, তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা পরে কি দেশ থেকে আরো বেশি অস্থিরতা এটা তৈরি তো হলো করবেই। কিনা? তারেক রহমান ইজ আ পারসন রাইট নাও, হি হ্যাজ বিকাম অ্যান ইনস্টিটিউশন। কারণ আপামর জনসাধারণ দেশে বিদেশে তারা এখন যদি কাউকে নিয়ে স্বপ্ন দেখতে চান, কারোর উপর নির্ভর করতে চান, কারোর উপর আস্থা করতে চান, মানুষ বানানো সেই নামটা হচ্ছে তারেক রহমান। এবং এই মানুষের দিকে তাকিয়েছে অনেক কিছু। আমরা সবাই মিলে তার প্রতি ভরসা করতে চাইছি। কী কারণে ভরসা করতে চাইছি? আমাদের দেশটাকে টেনে তুলতে হবে। উই নিড আ লিডারশিপ। বাংলাদেশে কোনো লিডারশিপ নেই। সো এই লিডারশিপের জায়গা থেকে আপনি সেকেন্ড আরেকটা আমাদেরকে চেহারাকে দেখান যার সর্বজন একটি গ্রহণযোগ্যতা আছে। তো উনাকে দেশে আসতে না দেওয়াটাই হচ্ছে অনেকের রাজনীতি, তো অনেক দলের রাজনীতি। তো আলটিমেটলি আমি এতটুকু কথা আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তারেক রহমান ইজ এ পারসন যিনি কখনো ওরকম জীবন মৃত্যুর ভয়ের জন্য উনি নিজের দায়িত্ব থেকে দূরে থাকবেন, বিষয়টা সেটা না। উনি যথাসময়ে ২৫ তারিখে ইনশাল্লাহ দেশে ফিরবেন, এবং উনি দেশে ফেরার সাথে সাথে দেশের পুরো বাতাস চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, সামান্তা সাহেব, আমি একটু আপনাকে বলবেন যে ময়মনসিংহে যে ঘটনাটা ঘটেছে, এক হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে, এবং এদিকে ৭ বছরের এক শিশুকে পুড়িয়ে মারা হচ্ছে ঘরে আগুন দিয়ে, আর এদিকে পত্রিকা অফিসে আগুন, ভাঙচুর, ছায়ানট, উদিচি, এসব জায়গায় ভাঙচুর হয়েছে। এই মবক্রেসি আসলে কারা করছে, ঠেকানো যাচ্ছে না কেন? ঠেকানো যাচ্ছে না, এটার একটা মূল কারণ হচ্ছে আপনারা যখন একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন তখন হচ্ছে এই প্রতিষ্ঠানটা কিছু স্কোপ অফ ওয়ার্ক থাকে, কিছু জব ডেসক্রিপশন থাকে যে এই কাজগুলো করবে, তখন সে এই কাজগুলো অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু আমরা মনে হয় শিওর না যে আমাদের এখানে কত ধরনের আইনশৃঙ্খলা বাহিনী আছে, কত ধরনের গোয়েন্দা সংস্থা আছে, তদন্ত সংস্থা আছে, এবং তাদের আসলে কাজটা কি আলাদা। আপনি একজন মানে সংবাদকর্মী, আপনি আমাকে বলেন যে ডিজিএফআই বা এসবি বা এনএসআই বা এনএসএফ এদের ঠিক আলাদা কোথায়, এবং তাদেরকে আসলে নির্ধারিত করা আছে কিনা, এবং তারা কি আসলে ওটা মেনটেন করেন কিনা, নাকি এটা অল্টার হয়। তারপরে ধরেন এখানে মানে পুলিশ ফোর্সের মধ্যে নানান ধরনের ব্যাপার আছে। র্যাবটা আসলে বিলুপ্ত করা দরকার, কিন্তু আমরা সেটার কিন্তু আলাপ দেখি নাই। সো এই আলাপগুলো করার দরকার ছিল। এখন এই মবক্রেসি বলতেছেন, এটা তো মানে আরেকজনের ওয়ার্ড। এখন আমি যেটা মনে করি যে প্রত্যেকটা ঘটনাকে আইসোলেটেডলি ডিসক্রাইব করা প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ আপনার ঘটনাটা অনুধাবন করা এবং সেই প্রত্যেকটা ঘটনায় আসলে কতগুলো ডাইমেনশনের রিয়েলিটি যুক্ত হচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন সেদিন যখন একদম পরিকল্পনা করে
প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যাওয়া হলো, জি। এটা কিন্তু সকল গণমাধ্যমের উপরে এক ধরনের মেসেজ দেওয়া হলো। এখন এইটা আর হচ্ছে একটা বাচ্চা শিশুকে পুড়িয়ে ফেলা, দুইটার ধরন কিন্তু আলাদা এবং বর্বরতার ধরনও কিন্তু আলাদা আছে। এবং একজন মানুষ না, যে ময়মনসিংহের দীপু- ঘটনাটা তো প্রায় কাছাকাছি ওইটাই আমি এরকম না? বলতেছি, দীপু চন্দ্র দাস, জি। এখানে দেখেন উনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। আমরা যখন মানে তার সকল পরিচয়ই আমার কাছে মুখ্য। উনি একজন গার্মেন্টস শ্রমিক, এটা আমার কাছে মুখ্য। উনি শুধু হিন্দু ছিলেন, এটা আমার কাছে যেমন শুধুমাত্র একমাত্র মুখ্য না, জিনিস জি না। জি না। উনি একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন এবং এটা একটা বিষয়ও কিন্তু আছে। উনি ওনার কারখানায় যে শ্রমিক এবং মালিক পক্ষের যে বনিবনা সংক্রান্ত ব্যাপার থাকে, ওখানে উনি কিন্তু এক ধরনের নেগোসিয়েশনের পার্টও প্লে করতেন। মানে উনি ওখানে থাকতেন এইসব আলাপচারিতায়, এরকম একটা ইস্যু কিন্তু ওনার কারখানায় চলছিল। সো এই বিষয়গুলো আসলে আমি কেন মানে এত বড় লম্বা কাহিনীর পরে আমাকে যেই কথাটা উপনীত হতে হবে, উই নিড জাস্টিস। এখন জাস্টিস কি? শুধু জুলাইয়ের জাস্টিস দিয়ে আপনি এটাকে সলভ করতে পারবেন না। কারণ তাহলে কি আপনার আস্থা নেই এই আইন শৃঙ্খলা বাহিনী বা বিচারের ব্যবস্থার উপরে কি মানুষের আস্থা নেই? এই কারণে কি মব জাস্টিস হয়ে যাবে? না, আমি বলছি মানে আপনি যখন আমার একটা পর্যায়ের প্রশ্নের পরে আপনি যখন প্রশ্ন জি, করেন, please। তখন মনে হয় যেন আমার যেটাতে আমি থেমেছিলাম ওইটাই আমার শেষ কথা। যা আমার একটা আলাপ আছে, সেটা হচ্ছে যে আপনার আসলে আমাদের দরকার ছিল আমরা জুলাইকে কেন্দ্র করে তাও আবার তাও এই ট্রাইব্যুনাল দিয়ে আমরা একটা পর্যায়ে এটা এসেছে। কিন্তু আসলে দরকার ছিল গত 15 বছরের যত ধরনের নিপীড়ন হয়েছে সবগুলাকে একে একে ধরা এবং এটা এক্সিকিউট করা, মানে প্রত্যেকটা শাস্তি এক্সিকিউট করা, তখন একটা ভালো মেসেজ যেত। কিন্তু এটা কিন্তু করা হয় নাই। ফলত কি হয়েছে যে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানে একটা জেনারেল অনাস্থা তৈরি হয়েছে। কিন্তু সেটাকে কাজে লাগাচ্ছে কিছু পক্ষ তাদের ব্যক্তি উদ্দেশ্য হাসিল করার জন্য। আমি খুব অ্যাবসার্ড একটা বিষয় দেখেছি কিছুদিন আগে, একজন খুবই জনপ্রিয় ইউটিউবারের মানে বক্তব্য, মানে তাকে শোনানো হচ্ছে, যারা ওখানে জমায়েত হয়েছেন তাদেরকে শোনানো হচ্ছে যে আপনারা চলে যান। এটা ওই ইউটিউব মানে পুলিশ নিজে বলছে না, আইন শৃঙ্খলা বাহিনী নিজে বলছে না, আরেকজনের বক্তব্য দিয়ে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে। কি পরিমাণ মেরুদণ্ডহীন! এবং আমি ডেইলি স্টারের ওই ঘটনার ওখানে আমি ছিলাম, আমি নিজে দেখেছি আপনি ছিলেন ওখানে। যে ওখানে কিভাবে সেনাবাহিনী একটা পর্যায়ে ছেড়ে দিয়েছে মাঠ, একটা পর্যায়ে পুলিশ সেনাবাহিনী ছেড়ে দিয়েছে মাঠ। এই ধরনের মেরুদণ্ডহীন একটা সেনাবাহিনী পুলিশ বাহিনী দিয়ে আপনি কিভাবে মানে নির্বাচন কন্ট্রোল করবেন বা এই সামনের পরিস্থিতিগুলো কন্ট্রোল করবেন? এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা রিফর্ম করা হচ্ছে না, এখানে শক্ত হওয়া হচ্ছে না, এবং এখানে মানুষের কাছে ওপেন হওয়া হচ্ছে না যে আমাদের কাজ এই আমরা এই করতে গিয়ে এই বাধার সম্মুখীন হচ্ছি। এটা যদি বাধা থাকে তাহলে সেগুলো ওপেন করেন। বারবার করে বলছি যে যেখানে কাজ করতে, সরকারের কাজ করতে যদি কোনো প্রেসার পেয়ে থাকেন কারো পক্ষ থেকে, এটা বিএনপি হতে পারে, জামাত হতে পারে, আমাদের পক্ষ থেকে হতে পারে, অন্য কোনো রাজনৈতিক পক্ষ, তারা হয়তো দল না, তাদের পক্ষ থেকেও হতে পারে, যদি কোনো বাধা বিপত্তি থাকে লেট ইট বি ওপেন এবং মানুষকে জানতে দেন। এরপর মানুষ আপনাকে সেভ করার জন্য আসবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে একটা অস্থিরতা তৈরির পিছনে এখানে কেউ দায়মুক্ত না। বিএনপি, জামাত, আমরা কেউই দায়মুক্ত না। আমি এটা পরিষ্কার করে বলতে চাই। সামান্তা, আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি ডেইলি স্টারের ভবনে যেদিন ঘটনা ঘটেছে সেদিন আপনি উদ্ধার কাজে গিয়েছিলেন। গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। পুতুল আপা, আপনি একটু বলবেন যে এই ধরনের সহিংসতাগুলি ঘটছে, এতে করে ভোটারদের মধ্যে কোনো ভীতি তৈরি হবে কিনা এবং সামনের নির্বাচনে ভোটাররা নির্বাচনমুখী হবে কিনা, ভোট কেন্দ্রমুখী হবে কিনা? ভোটারদের ভেতরে আপনি জানেন যে আমি নাটোর 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী। জি। আমি সেখানে ক্যাম্পেইনিং করছি। সারা দেশে তো একটি জেনারেল চিত্র তো আছেই, আর আমার নিজস্ব কনস্টিটিউয়েন্সি যেহেতু আমার ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স, সেখানে একটা চিত্র আছে। প্রথম কথা হচ্ছে যে এই যে মবের যে কালচারটা তৈরি করা হয়েছে, এটাকে মানুষ একেবারে বাংলা ভাষায় বলতে গেলে ঘৃণা করছে। সাধারণ জনগণ যেটা, যে কোনোভাবেই কোনো সংবাদপত্রের অফিসে আগুন দেওয়ার জাস্টিফিকেশন নেই। কোনোভাবেই আমার একটি হিন্দু ভাইকে পুড়িয়ে মেরে গাছে ঝুলিয়ে রাখার কোনো জাস্টিফিকেশন নেই। কোনোভাবেই 7 বছরের একটি বাচ্চাকে, ওটা তো বাচ্চাকে না, একটা বাড়িতে তালা লাগিয়ে দিয়ে আগুন ধরে দেওয়া হয়েছিল, কোনো মতে 3-4জন বেরোতে পেরেছে, বাচ্চাটা বের হতে পারে নাই, পুড়ে মারা গেছে। জি। এটার কোনো জাস্টিফিকেশন হয় না। সো এই বিষয়গুলোতে কিন্তু মানুষের ভেতরে একটা ঘৃণা বোধ জন্ম নিচ্ছে। তো আপনি যেটা বলছেন ভোটারদের সেই ভীতিটা এখন আর নেই। কি কারণে? ভোটারদের ভীতিটা ছিল যখন আওয়ামী লীগ সরকার ছিল।
আওয়ামী লীগ সরকার সেই ভীতিটা ইনজেক্ট করতে তারা পেরেছিল, কিন্তু এখন মানুষের ভেতরে কিন্তু সেটা আছে যে শেখ হাসিনা তো এখন আর নাই, যাই হোক না কেন আমার ঘরে এটা আসবে না। সো এই যে ইনজেক্টেড, হ্যাঁ অনেক বড় প্ল্যানিং করা হচ্ছে, কিন্তু প্ল্যানিংয়ের কিন্তু তারা সাকসেস হতে পারছে না। এই সাকসেস হতে না পারাটা কিন্তু এই জনগণের ভেতরে সে আস্থার জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসছে। মানুষ কিন্তু প্রচন্ড রকমের ভোটমুখী, প্রচন্ড রকম মানে প্রচন্ড রকম ভোটমুখী। শেষ পর্যায়ে তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে ভোটারদেরকে বিমুখ করা যাবে না ইনশাআল্লাহ। জি, আপনাদের ধন্যবাদ। অনেক প্রশ্ন করার ইচ্ছা ছিল, আরো উত্তর জানার ইচ্ছা ছিল আমাদের। আজকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।